আচ্ছা, তো যারা থাম্বনেল দেখে এসছো যে কাইন্ডা ক্যালকাটা ইউনিভার্সিটি তো 20 মার্কস আউট অফ সিলেবাস করেছে, তো সেই 20 মার্কস তোমাদের দেবে কিনা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন আউট অফ সিলেবাস আসেনি। আমি গ্রুপেই বলছিলাম যে কোনো প্রশ্ন চেনা না আসলে বা সেটার উত্তর না জানলে সেটা হচ্ছে কি তোমাদের আউট অফ সিলেবাস এসছে, দেন সেটা কিন্তু নয়। তোমাদের প্রত্যেক কটা প্রশ্ন সিলেবাস থেকে এসছে। প্রশ্ন কঠিন হয়েছে এটা বলতে পারো, মানে প্রশ্ন কঠিনও হয়নি, একটুখানি ঘুরিয়ে দিয়েছে। অ্যান্ড আমি এটাও বলেছিলাম সাজেশন দেওয়ার সময় যে তোমাদের ডে শিফট যাদের রয়েছে ওদের একটুখানি প্রশ্ন ঘুরে আসে, আগের দিন শুনে নিতে পারো। সো আমি তোমাদের দেখে দিচ্ছি যে কেমন মানে আদৌ সিলেবাসের বাইরে এসছে কি না এসছে। তার আগে কতটা কি কমন পড়েছিল আমি তোমাদের বলেছিলাম যে আমার সাজেশনটা ফলো করে 2 মার্কসও কভার হয়ে যাবে, প্লাস 5 মার্কস কভার হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরি টপিক, যে সমস্ত টপিক দেওয়া ছিল প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল 5 মার্কসের। 2 মার্কসের আমি দিইনি, বাট 5 মার্কস থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন চলে এসেছে, 2 এবং 5। এবার একটুখানি দেখে দিই তোমাদের 5 মার্কসের যে 1 দাগের প্রশ্ন ছিল, ভারতের যে কোনো 4টি বায়োজিওগ্রাফিক অঞ্চলগুলির নাম এবং তাদের বৈচিত্র্য কি, দেন এন্ডেমিক প্রজাতি, এটা তোমাদের সাজেশনের মধ্যে দেওয়া ছিল, আমি দেখাচ্ছি কত নাম্বারের ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে কি যে প্রশ্নটা আছে আমি সেটাও দেখাচ্ছি, পরপর দুটো প্রশ্নই কাইন্ড হচ্ছে কি যে ছিল, আমি প্রথমে ওটা দেখাচ্ছি। এটা এই পরপর মানে 4 দাগের প্রশ্নটা এবং 5 দাগের প্রশ্নটা কম্বাইন করে দিয়েছে। 4 দাগের প্রশ্ন দেওয়া ছিল, এটা হচ্ছে কি চ্যাপ্টার 4, তুমি চেক করে নিতে পারো সাজেশনের মধ্যে থেকে। তো চ্যাপ্টার 4-এ এটা তোমাদের 1 দাগে এসছে যে ভারতের বায়োজিওগ্রাফিক মানে অঞ্চলগুলির নাম এবং যে কোনো 3টি অঞ্চল সম্পর্কে আলোচনা করতে বলেছি। এবং তার পরের প্রশ্নতে এন্ডেমিক কাইন্ড অফ বলেছি। এবং তোমাদের আমি বলেছিলাম যে বায়োডাইভার্সিটি কাইন্ড অফ হচ্ছে কি যে ডে শিফটে চলে এসেছে, মানে এই মেগা ডাইভার্সিটি যেটা ওদের আর আসবে না। তো ওটা বলে দিয়েছিলাম, তো তোমাদের আর সমস্যা নেই। এই জিনিসটা একটুখানি ভালো করে শুনতে হয়। তো আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিও পোস্ট করবো যেখানটায় ডে শিফটের যে প্রশ্নগুলো চলে এসছে ওদের ওই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো করতে হবে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আমার করতে হয়নি, বাট এখানটায় যে এন্ডেমিক প্রজাতি সেটা এই প্রশ্নটা জুড়ে দিয়েছে, এটা একটা কমন। এবং আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি পরের দাগে ছিল, এই তো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার তাৎপর্য উল্লেখ করো। এবং এটাও কাইন্ড অফ হচ্ছে কি সাজেশনের মধ্যে থেকে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। আউট অফ সিলেবাস থেকে এসছে কি না এসছে দেন সেটা পরের গল্প, প্রথমে সাজেশনটা কতটা কি কমন এসছে দেন সেটা ওখানে দেখিয়ে দিই তোমাদের, তারপরে ওই গল্পটা মেটাচ্ছি। তা কঠিন বজ্র, আচ্ছা কঠিন বজ্র হচ্ছে কি লাস্টে চ্যাপ্টার আছে, কঠিন বজ্র কঠিন বজ্র কঠিন বজ্র, হ্যাঁ এই কঠিন বজ্র। পরপর দুটো প্রশ্ন কাইন্ড অফ হচ্ছে কি দেওয়া ছিল, তোমাদের বেশি ফলো করতে হতো না। 4 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর চ্যাপ্টার থেকে হচ্ছে কি যে 2 নম্বর প্রশ্ন পড়লেই কাইন্ড অফ হয়ে যেত। এবার তোমাদের দেখো 2 মার্কসের জন্য মৃত্তিকা দূষণ থেকে প্রশ্ন দিয়েছে, জল দূষণ থেকে প্রশ্ন দিয়েছে। তো এগুলো কাইন্ড অফ হচ্ছে কি যে করতে বলেছিলাম, তোমাদের বলেছিলাম দূষণগুলো করতে হবে। যাদের দেশ দূষণ চলে এসেছে যে শিফটে, ধরো তোমার পরীক্ষা মর্নিং শিফটে, তো আগের বারে তোমাদের যদি শব্দ দূষণ আর বাকি দূর দূষণ চলে আসে, তোমাদের এবার হচ্ছে কি যে এই দূষণগুলো ইম্পর্টেন্ট। সো এখান থেকে কাইন্ডটা বাদ দেওয়া যেত, মানে এতগুলো দূষণ আছে, বাট তোমাদের এই জল দূষণ এবং মৃত্তিকা দূষণ থেকে পড়েছে। তো 2 মার্কসের প্রশ্ন কাইন্ড এখান থেকে কমন ছিল। এবার আসছে হচ্ছে কি যে বাদ বাকি প্রশ্নগুলো থেকে, মানে আমি জাস্ট দেখে দিচ্ছি। এই যে প্রথম প্রশ্নটা মানুষের ব্যবহারিক জনিত অরণ্য সম্পদ, তো এই সম্পদের ব্যাপারটাও কিন্তু দেওয়া ছিল, আমি জাস্ট দেখে দিচ্ছি। সম্পদ 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 সম্পদ, হ্যাঁ সম্পদ। এই সম্পদ এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। এবং তোমাদের একটা প্রশ্ন তার পরের প্রশ্নটাই ঘুরিয়ে এসছে যে পুনর্বিকরণ অযোগ্য শক্তির দুটি প্রধান সমস্যা লেখো। এই পুনর্বিকরণ অযোগ্য মানে হচ্ছে কি অনবীকরণ অনবীভবনযোগ্য, একই একই মানে মানে একই অ্যান্সার্স অ্যাকচুয়ালি। এবার তোমাদেরকে কাইন্ড অফ দিয়েছে যে এই দুটি সমস্যা লেখো। তাহলে অনবীকরণযোগ্য সম্পদের ধরো একটা ধরো কয়লা, তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কি কয়লা ফুরিয়ে যাচ্ছে। তো কয়লা ফুরিয়ে গেলে কি জ্বালানি কাইন্ড অফ শেষ হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন একটুখানি সমস্যার মুখে পড়বে, জ্বালানির ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেই সমস্ত সমস্যা জাস্ট এর মধ্যে তো ছিল, তাই না? এবার তোমাদের দেখবে আর একটা প্রশ্ন দিয়েছে, আমি জাস্ট অ্যাভয়েড করছি, ডোন্ট ওয়ারি। অল্টারনেটিভ এনার্জি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ, অল্টারনেটিভ এনার্জি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা তো সম্পদ থেকে দিয়েছে, মানে এই চ্যাপ্টার থেকেই দিয়েছে তোমাদের এই প্রশ্নটা, সম্পদ থেকে দিয়েছে। মানে অল্টারনেটিভ এনার্জি মানে কি, মানে কয়লা আমাদের দেশে তো মানে উৎপাদন হয়, কয়লা মানে হয় কিছুটা পরিমাণে, কয়লা তারপর হচ্ছে কি যে গ্যাস উৎপাদন হয়। বাট নর্মাল হচ্ছে কি সেটা তো কম পরিমাণে হয়, তাই না? এবার ওটা তো শেষ হয়ে যাচ্ছে। এবার শেষ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে কি মানে অল্টারনেটিভ এনার্জি ভারতের দরকার পড়ছে, দেন সেটার গুরুত্ব কতটুকু, দেন সেটা জিজ্ঞাসা করেছে, সিম্পল। সম্পদ থেকে দিয়েছিল, প্রথমটা বলে দিলাম।
ওটাও সম্পদ থেকে দিয়েছিল। এবার আসি এই প্রশ্নটা, নাইট্রোজেন চক্র। এটা দেখে অনেকের মাথা ঘুরে যাবে এবং ভাববে যে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে, এমন নয়। এই নাইট্রোজেন চক্র হচ্ছে কি যে তোমার বাস্তুতন্ত্রের একটা একই কন্টেক্সচুয়াল প্রশ্ন। প্রশ্নটা একটুখানি ক্রিটিক্যাল এবং কঠিন বলতে পারো তুমি, মানে এত ডেপ থেকে প্রশ্ন দেওয়া ঠিক না ফার্স্ট সেমিস্টারের বাচ্চাকে, বাট এটাও কিন্তু ওই বাস্তুতন্ত্র টপিক থেকে প্রশ্ন। নাইট্রোজেন চক্র তোমরা পড়েছো, কাইন্ড অফ নাইট্রোজেন চক্রের জন্য কি হয়, ওই মাটি উর্বর হয়, ওই কেঁচু রয়েছে তোমরা শুনেছো ছোটবেলায়। দেন নাইট্রোজেন চক্রের জন্য কি হবে, মানে উদ্ভিদের বৃদ্ধি, মানে মাটির উর্বরতা বজায় রাখে নাইট্রোজেন চক্র হলে। নেক্সট হচ্ছে কি তোমার জীবজগতে নাইট্রোজেন সরবরাহ হয়, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি মাটির নিচে যে শেকড় টেকড় থাকে, তো ওখানটায় তো নাইট্রোজেনের রিয়াকশনসগুলো হয়, তো সেটার তাৎপর্য জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, সিম্পল। এবার আসে যে কোরালের এর মৃত্যু বলতে কি বোঝো। কোরাল হচ্ছে কি কাইন্ড অফ একটা ওই সমুদ্রের নিচে শৈবাল জনিত কোন একটা ওই কোরালের মানে একটা প্রবাহের ফলে কোরাল যখন দূষিত হয়, দেন আমি জাস্ট কতটা এক্স্যাক্টলি বলছি না, বাট নর্মাল একটা কন্টেক্সট বলছি তোমাদের, যে কোন চ্যাপ্টার থেকে দিয়েছিল এটা প্রশ্নটা। এবার ওই শৈবালের ফলে একটা দূষণ হয়, ঠিক আছে, শৈবাল যখন কাইন্ড অফ হয়ে যায়, আমি জাস্ট তোমাকে বলছি, মানে এই যে কোরাল বেঞ্চিং হচ্ছে কি তোমার, মানে প্রবাল থেকে রঙিন শৈবাল বের হয়ে যায় এবং শৈবাল সাদা হয়ে যায়, এবং এর ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং দূষণ ঘটে। তো এই দূষণ থেকে দিয়েছিল ওই প্রশ্নটা। তো দেখো আমি বাকি চারটে যেগুলো আমাদের সাজেশন থেকে এসছে বা আমার সাজেশন থেকে এসছে সেটা দেখে দিলাম, বাদ বাকিগুলো কোন চ্যাপ্টার থেকে বলে দিলাম। এটা সম্পদ থেকে প্রশ্ন, এটা হচ্ছে কি যে বাস্তুতন্ত্র থেকে প্রশ্ন, আর এটা হচ্ছে কি দূষণ থেকে প্রশ্ন বা 5 নম্বর দল থেকে প্রশ্ন। সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসেনি, আমি এখনো বলছি। জল দূষণ দেওয়া ছিল, একদম পাতি প্রশ্ন করেছে, তোমাদের দিয়েছে নন পয়েন্ট সোর্স, আর তোমরা কাত হয়ে গেছো। নন পয়েন্ট সোর্স মানে কি ঘোড়ার ডিম, তোমাদের তো ছোটবেলায় পড়েছো যে জল দূষণের ফলে কি হয় বা জল দূষণ কিভাবে হয়, জল দূষণ কিভাবে হয় তোমরা ছোটবেলায় পড়েছো কাইন্ড অফ, ওই যে কৃষকরা যখন মোটামুটি হচ্ছে কি যে সারটা দেয় জমিতে, দেন তারপরে কি হয়, ওটা মাটি দূষিত হয়ে যায়, দেন সেটা হচ্ছে কি একটা মানে নন পয়েন্ট সোর্স বলতে পারো, তাহলে হয়ে গেল এটা। তো ফালতু মানে এই যে কঠিন প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, তুমি নন পয়েন্ট সোর্স মানে বুঝতে পারোনি, সেটা কাইন্ড অফ তোমার সমস্যা সাইকেল জিজ্ঞাসা করে নিতে পারতে। খাদ্য জাল এবং জল দূষণ আমার কাছে দেওয়া ছিল 5 মার্কসের বা এই সাজেশনের মধ্যে, জল দূষণ প্লাস হচ্ছে খাদ্য শৃঙ্খল খাদ্য জল দেওয়া ছিল। ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে কঠিন বজ্র, আরে কঠিন বজ্র দেওয়া ছিল তোমাদের, যেটা দেখালাম আমি ওই যে লাস্ট যে প্রশ্নটা, বজ্র পদার্থ বা কিছু, ওয়েস্ট মানে কঠিন বজ্রের একটা পার্ট, এই কঠিন বজ্রটা দেওয়া ছিল, এটা আউট অফ সিলেবাস হতে পারে। এবার কঠিন বজ্রের একটা পার্ট হচ্ছে কি ওয়েস্ট, ওয়েস্ট মানে ওই যে দেখবে এখন মানে অনেকটা পরিমাণে হচ্ছে কি যে মোবাইল মানে কাইন্ড অফ প্রোডাকশন করা হচ্ছে, দেন তারপরে কি হচ্ছে দুদিন পরে বা 1 বছর পরে সব মোবাইল ফেলে দেওয়া হচ্ছে, তো ওগুলো একটা ওয়েস্ট। তো যত বেশি টেকনোলজি উন্নতি হবে তত নর্মালি ওয়েস্টের পরিমাণ বাড়বে, তাই না, তো ওয়েস্ট মানে ওটা মানে কঠিন বজ্র। কঠিন বজ্রের কনসেপ্টটা জানা থাকলে হয়ে যেত। মৃত্তিকা দূষণ দেওয়া ছিল, আমি জাস্ট দেখিয়ে দিই তোমাদের মৃত্তিকা দূষণ কোথায়, মৃত্তিকা দূষণ ঘটার ডিম নাকি বিশাল প্রশ্ন কঠিন এসে মৃত্তিকা দূষণ দেওয়া ছিল। নেক্সট হচ্ছে কি দেখো, কখন তুমি মৃত্তিকার জন্য ইনসিটু প্রতিকার ব্যবহার করবে, উদাহরণ দাও। এই যে ইনসিটু কিন্তু দেওয়া ছিল, যদি যারা জানো না, যাদের এখনো মনে হচ্ছে যে ইনসিটু হচ্ছে আউট অফ সিলেবাস, আমি তোমাদের টপিকটা দেখে দিচ্ছি। ইনসিটুর কনসেপ্ট তুমি যদি জানো, এ দেখো ইনসিটু কোন নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার। ইনসিটু যদি কনসেপ্ট জানতে তাহলে এই অ্যান্সারটা করে আসতে পারতে যে কখন তুমি মৃত্তিকার জন্য ইনসিটু প্রতিকার ব্যবহার করবে। ইনসিটু হচ্ছে কি যে কাইন্ড অফ দূষণ যেখানটায় হয়েছে সেখানেই পরিষ্কার করার জন্য, মানে কাইন্ড অফ ইনসিটুর কনসেপ্টটা অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে। একটা উদাহরণ হচ্ছে কি তোমার ওই বায়ো রেমিডিয়েশন কাইন্ড অফ, ঠিক আছে। তো ইনসিটু সংজ্ঞা তুমি জানলে, ইনসিটু এখানটায় দেওয়া ছিল, টপিকটা কভার করা ছিল, তুমি যারা এটা করে আসতে পারতে। নেক্সট তারপর হচ্ছে কি তোমার প্রকৃতি এবং রাসায়নিক বিপর্যয়ের একটু উদাহরণ দাও। প্রকৃতি আর রাসায়নিক বিপর্যয় মানে প্রকৃতির একটা প্রাকৃতিক বিপর্যয় কোনটা, বন্যা, আর একটা রাসায়নিক বিপর্যয় কোনটা হচ্ছে কি গ্যাস লিক, যেমন হচ্ছে কি ভোপাল গ্যাস দুর্ঘটনা। এবার এই যে এইখানটায় তুমি ভাববে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি এই প্রশ্ন দিয়েছে কেন, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস নয়। এই যে প্রাকৃতিক দূষণের ফলে বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দূষণটা হয়, ওই দূষণের চ্যাপ্টার থেকে এই রিলেটেড প্রশ্ন। প্রাকৃতিক বিপর্যয় বন্যায় বন্যা থেকে কি হয়, দূষণ হয়, তাই না। নেক্সট হচ্ছে কি পরিবেশ নৈতিকতা, এটা তো প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। নেক্সট আসছে হচ্ছে উদ্ভিদ প্রাণীর এক্সিটু, এটাও দেওয়া ছিল, মিশন লাইফও দেওয়া ছিল। এবার আসে এই প্রশ্নটা, এটা দেখে সব আরও মাথা খারাপ হয়ে যাবে যে এইচডিটিটা কি। এইচডিটি তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে একটা টপিক, এইটাকে বলা হচ্ছে এসডিজি। যখন আমি সাজেশনটা বলছিলাম তখন বলছিলাম যে তোমাদের সমস্যা হবে বাংলা টার্ম আর ইংলিশ টার্মে। এই যে এইচডিটির ফুল ফর্ম হচ্ছে কি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তোমাদের দেখো সুস্থিত উন্নয়ন কাকে বলা হচ্ছে, সুস্থিত উন্নয়নের লক্ষ্যগুলো বিবৃতি করে লেখা রয়েছে,
তো তোমাকে এই যে এই প্রশ্নটা দিয়ে বলেছে কতগুলো এসজিডি আছে, মানে কতগুলো সুস্থিত উন্নয়নের লক্ষ্য আছে, তোমাদের দেখো দেওয়া ছিল। যারা এটা পড়েছে তারা সবাই জানে প্রায় 17টার মতো লক্ষ্য আছে। সিম্পল প্রশ্ন করেছিল, জাস্ট একটুখানি শর্ট ফর্ম দিয়ে তোমরা গুলে ফেলেছো। 17টা লক্ষ্যর মধ্যে তুমি 2টো লক্ষ্য লিখতে পারতে না এখান থেকে। এবার হচ্ছে চিপকা আন্দোলন গুরুত্বপূর্ণ কেন? এই চিপকা আন্দোলন তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে, জানো তো। এবার তোমাদের তো চিপকা আন্দোলন দেয়নি, বলেছে গুরুত্বপূর্ণ কেন। এই গুরুত্বপূর্ণ কেন মানে তোমার কি লিখতে হতো? চিপকা আন্দোলন হচ্ছে কি যে গাছ কাটা বা পরিবেশ রক্ষার সচেতনার জন্য এই চিপকা আন্দোলন গুরুত্বপূর্ণ। তো তোমাদের তো রয়েছে। অরণ্য সংরক্ষণ নেই সিলেবাসের মধ্যে, আছে তো। জাস্ট অরণ্য সংরক্ষণ থেকে প্রশ্ন দিয়েছিলাম, কোথায় দেখাচ্ছি? অরণ্য সংরক্ষণ, ঘোড়ার ডিম নাকি সব আউট অফ সিলেবাস পর্যন্ত দিয়েছে, মানে এমন করছে অ্যাকচুয়ালি গ্রুপে। এই তো অরণ্য সংরক্ষণ, ঠিক আছে, অরণ্য ধ্বংস ছিল সিলেবাসের মধ্যে। তো চিপকা আন্দোলন তো অরণ্য সংরক্ষণের জন্য বা গাছ কাটা রোধের জন্য। মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য কি? মন্ট্রিল প্রোটোকল লক্ষ্য হচ্ছে কি যে ওজন স্তর রক্ষা করা আর সিএফসি গ্যাস, মানে কাইন্ড অফ হচ্ছে গ্যাস কমানো। তো এখান থেকে প্রশ্ন ছিল সিএফসি গ্যাস এবং এটা। তো কোথায় সিএফসি দিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম লাস্ট অধ্যায় থেকে বোধ হয়, হ্যাঁ এই সিএফসি। তো তোমাকে এই প্রশ্নটাই ঘুরে দিয়েছে আর তুমি ভাবছো যে হ্যাঁ ব্যাংক কোন জায়গার থেকে প্রশ্ন এসছে এটসেট্রা এটসেট্রা এরকম। তো হচ্ছে কি ব্যাপার, যাই হোক। এবার আসি কনসিডারেশন ভ্যালু। কোনো মার্কস তোমাদের দেবে না, প্রত্যেক কটা প্রশ্ন সিলেবাস থেকে এসেছিল। যিনি বলছেন উনি হয়তো সিলেবাসটা ঠিক করে জানেন না, বা হচ্ছে কি তোমাদেরকে সাপোর্ট করতে গিয়ে একটুখানি বেশি করে ফেলছে, হচ্ছে ব্যাপার। কথাগুলো বললে একটুখানি কন্ট্রোভার্সি হয়ে যায়, বাট আমার সময় নেই কন্ট্রোভার্সি করার। একটুখানি নর্মালি এই কনসিডারেশন ভ্যালু সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমাদের সব থেকে আগে কাজ হবে, দেখো ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা সবাই দেখবে যারা গ্রুপে রয়েছে, প্রশ্ন চাইলে দিতে চায় না। প্রশ্নটা হয়তো বাড়ি সাজিয়ে বোর্ডে রেখে দেবে। তো প্রত্যেক বাড়ি হচ্ছে কি যে ইভিনিং শিফটের প্রশ্ন আমি পাই না। তো ইভিনিং শিফটের প্রশ্ন না পেলে এই যে সমস্যাটা হয় তোমরা ভোগ করছো, ওটা পরের সেমিস্টারও ভোগ করবে। তোমার কাছে ইভিনিং শিফটের প্রশ্ন নেই। সো এটা দেখে একটা জিনিস বলি, ব্যাপারটা হচ্ছে কি যে এই যে 2024-এর লাস্ট বারের প্রশ্ন, এটা মর্নিং শিফটের প্রশ্ন। তো তোমাদের যাদের মর্নিং শিফটে আছে, তোমরা এই দুটো প্রশ্ন বাদ দেবে। আবার টপিক বাদ দিও না। টপিক বাদ দেওয়া মানে কি? মৌলিক অধিকারের বৈশিষ্ট্য তোমাদের এসেছে, শুধু বৈশিষ্ট্যটা করবে না, মৌলিক অধিকারগুলো লেখো, এটা কিন্তু দিতে পারে। সো যেমনভাবে ভুলভাল বুঝবে ঠিক তেমনভাবে করে যাবে, দেন তারপরে হচ্ছে কিছু বলে কমন পায়নি। তো তোমাদের যাদের মর্নিং শিফটে আছে পরীক্ষা, তোমরা হচ্ছে কি যে আমি এই যে প্রশ্নগুলো দেবো পরে একটুখানি পরে, তো তোমরা যারা মর্নিং শিফটে রয়েছো তোমরা এই প্রশ্নগুলো করবে না বা টপিক বাদ দেবে না। যেমন মৌলিক অধিকারের বৈশিষ্ট্য পরীক্ষাতে চলে এসেছে, বৈশিষ্ট্য আর করতে হবে না। মৌলিক অধিকারগুলো কি কি, মৌলিক সেগুলো ভালো করে দেখে যাবে। বা মৌলিক অধিকার থেকে আর কোন কোন প্রশ্ন আমি দিয়েছি দেন সেগুলো ভালো করে দেখে যাবে। আর একটা বেস্ট হয় সেটা হচ্ছে কি, আমি যদি পারি একটা ভিডিও পোস্ট করবো, যদি না পারি এই ভিডিওটা কমেন্ট বক্সে একটা ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো। ওখানটায় প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া রয়েছে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি কেউ মনে করো যে এই সাজেশনটাও দেখে চলে যাবো, তাহলে হয়ে যাবে, কোনো চাপ নেই। এইখানটায় যে ভিডিওতে যে প্রশ্নগুলো বলেছি তোমাদের ঠিক যেভাবে বলছি সেভাবে করো, আর কোনো প্রশ্ন করতে লাগবে না। যাদের মর্নিং শিফটে রয়েছো তোমরা এই দুটো প্রশ্ন বাদ দেবে, বাট টপিক বাদ দেবে না। নেক্সট মডিউল 2 থেকে দেখে নাও, মডিউল 2 থেকেও সেম এই দুটো প্রশ্ন বাদ দেবে। মানে প্রশ্ন বাদ দিতে বলেছি, টপিক বাদ দেবে না। যেমন হচ্ছে কি যে মৌলিক কর্তব্য সমূহের আইনগত মর্যাদা সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে, টিকা। তো মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা টিকা, এই এক্স্যাক্টলি এই প্রশ্নটা বাদ দেবে, বাট মৌলিক কর্তব্য থেকে অন্যান্য যে প্রশ্নগুলো আসবে দেন সেটা বাদ দেবে না, আমি রেখে দিয়েছি। যাদের ডে শিফট আছে তোমরা এই প্রশ্নগুলো বাদ দেবে, ঠিক আছে। তোমরা হচ্ছে কি যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্র ধারণা, এটা বাদ দেবে। বাদ এই প্রশ্নটা বাদ, সরি এই প্রশ্নটা বাদ দেওয়া যাবে না। তোমাদের এখানটাই না অ্যাকচুয়ালি মডিউল 1 থেকে একটুখানি ট্রিকি প্রশ্ন হয়, তোমাদের আবার এদের প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে এদের প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নটা বাদ দেওয়ার থেকে লাস্টের দিকে পড়বে, ঠিক আছে, লাস্টের দিকে পড়বে। কেন বলছি, তোমাদের এর আগের বারে 2024-এর ডিসিপ্টের সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্র 3-4টে টপিক একসাথে দিয়ে দিয়েছে। তো বদমাইশি করে ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো দুটো টপিক একসাথে দিয়ে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি যদি বাদ দাও তাহলে একটুখানি সমস্যা হবে। তুমি এই টপিকটা একটুখানি দেখে যাবে, এই টপিকটা বাদ দিতে পারো তোমাদের যারা ডে শিফট রয়েছে। এবং ডে শিফটের মডিউল 2 এর এই প্রশ্ন দুটো হুবহু বাদ দিতে পারো। 51 নং ধারা, এটা আবার মর্নিং শিফটে করতে হবে। সো যাদের যে শিফট আছে সেই শিফটের এক্স্যাক্টলি হুবহু যে প্রশ্নটা সেই প্রশ্নটা বাদ দেবে, বাট ওই টপিকটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে।
তো আমি সাজেশনটা সবার জন্য বলছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো হচ্ছে কি যে প্রশ্নটা একটু ওদিক ওদিক করে নিও। এবার মডিউল 1 থেকে আসি, যাদের ইংলিশ ভার্সন আমি ইংলিশ ভার্সনও রেখেছি, সেটা দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে কি ভারতের সংবিধানের কিছু মূল নীতি ভিত্তিতে গঠিত, ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের ধারণা, এই যে এই কথাটা বলছিলাম, ডিসিপ যারা রয়েছে তোমাদের আগের বারে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র মানে আরো অনেকগুলো টপিক একসাথে দিয়ে দিয়েছে, তো তোমাদের হয়তো দুটো দিতে পারে, তো পড়তে হবে তোমাদের এটা। নেক্সট আসছে ভারতের সংবিধানের প্রধান উল্লেখিত প্রধান সাংবিধানিক মূল্য এবং এগুলো তাৎপর্য লেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতের রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রাসঙ্গিকতা আলোচনা করো। মৌলিক অধিকার সংজ্ঞা দাও। ভারতের সংবিধান নিকান্ত মৌলিক অধিকারের কয়টি কী কী, যারা মনীষী রয়েছে তোমাদের মৌলিক অধিকারের বৈশিষ্ট্য পাঠ দিতে বলেছি, এই বিষয়টা কিন্তু পাঠ দিতে বলিনি, সিম্পল। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনা সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির ব্যাখ্যা বা তাৎপর্য। ভারতের সংবিধানের মূল সাংবিধানিক মূল্যবোধের উপর টিকা লেখো। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্রের সম্পর্কে ধারণা নিবদ্ধ করো। ভারতের সংবিধানের সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় ও স্বাধীনতা ধারণা উল্লেখ করো। এবার বলে দিই, তোমাদের মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন রেখেছে দাদা, তোমার ধরো তোমার ডে শিফটের পরীক্ষা আছে, তোমার এখান থেকে অলরেডি দুটো প্রশ্ন বাদ পড়ে যাচ্ছে, পড়ে এলো হচ্ছে কি 8টা প্রশ্ন। এবার দেখবে যে কিছু কিছু প্রশ্ন একই, যেমন জাস্ট বলছি এখানে দেখো ধর্মনিরপেক্ষতার গণতন্ত্র একটা প্রশ্ন দিয়েছি, আবার সেম হচ্ছে কি ধর্মনিরপেক্ষ থেকে 8টা প্রশ্ন রয়েছে প্লাস এখান থেকে প্রশ্ন রয়েছে, তো একই টপিকের 3টে প্রশ্ন রয়েছে, তুমি একটা করবে, তাহলে কি এখানটা 8টা থেকে আর দুটো বাদ করে যেগুলো 6টা করে থাকলো। তো এমন করে দেখবে হয়তো বড্ড জোর 3 থেকে 4টে প্রশ্ন বেঁচে রয়েছে তোমাদের মডিউল 1 থেকে, পরীক্ষাতে আছে দুটো, আমি দিয়েছি হচ্ছে কি 3 থেকে 4টে, সিম্পল ওইভাবে পড়ে নেবে, হয়ে যাবে। সেম দেখো আমি জাস্ট বলি, তোমাদের হচ্ছে কি যে মৌলিক অধিকারের মানে বৈশিষ্ট্য আলোচনা করে একটা প্রশ্ন। এবার হচ্ছে কি মৌলিক অধিকার সংজ্ঞা সংজ্ঞা কটি এবং স্বাধীনতা বা মৌলিক অধিকার ধারণাটা লেখো। তো বৈশিষ্ট্য এখান থেকে করে নিলে হয়ে গেল। তো দেখবে মোটামুটি হচ্ছে কি যে একই টপিকের একই প্রশ্ন অনেকভাবে দেওয়া আছে, ঠিক যেমনভাবে আসতে পারে ঠিক তেমনভাবে রাখা আছে, ওই কারণের জন্য প্রশ্ন অনেকগুলো মনে হচ্ছে, আদারওয়াইজ বড্ড যে 3 থেকে 4টে করে প্রশ্ন দেওয়া রয়েছে এখানটা, যারা ইংলিশ ভার্সন এখানে দেখে নিতে পারো, এটা ইংলিশ ভার্সন। এবার আসি মডিউল 2, মডিউল 2তেও তাই, যাদের ডে শিফট রয়েছে তোমাদের দেখে দিলাম প্রশ্ন, ইভিনিং শিফটের প্রশ্ন আমার কাছে নেই। তো তোমাদের যে শিফট রয়েছে দেন সেই শিফটের প্রশ্নটা বাদ দেবে, খুব ওই টপিকটা বাদ দেবে না। আই থিঙ্ক বুঝতে পেরেছি, না বুঝতে পারলে গ্রুপে আসবে। নেক্সট, ভারতের সংবিধানের মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য এবং তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানে 1 নং ধারাটির উপর একটি নিবন্ধ লেখো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি, কী কী, এর তাৎপর্য লেখো। ভারতের সংবিধানে 11 নং ধারাটি উল্লেখিত বিষয়গুলো নির্দেশ করো এবং ধারণাটার আইনি অবস্থান ও সীমাতে আলোচনা করো। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো এবং ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক দায়িত্ব উল্লেখ করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। দেখবে একই জিনিস বা একই প্রশ্ন কাইন্ড হচ্ছে কি আমি অনেকবার দিয়েছি, তো তোমাদের প্রশ্নটা এদিক ওদিক করে ঘুরে আসতে পারে। দেখবে এখানটা আবার 9টা প্রশ্ন দিয়েছে, আমি বলে দিচ্ছি আবার। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বের আইনগত তাৎপর্য লেখো। ভারতের সংবিধানে প্রণীত মৌলিক কর্তব্যগুলি ভালো নাগরিক তৈরির মূল্যবান নির্দেশিকা হিসেবে কাজ করে উল্লেখ করো, এই উক্তিটি ব্যাখ্যা করো। ভারতের সংবিধানের মৌলিক দায়িত্বগুলি কোথায় অন্তর্ভুক্ত আছে। ভারতের সংবিধানের মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট এবং মৌলিক দায়িত্বের মূল তাৎপর্য বিশ্লেষণ করো। দেখবে একই টাইপের প্রশ্ন, 9 আর 1 প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। সো আমি আরেকটা ভিডিও পোস্ট করবো, সেখানটাই তোমাদের যদি না বুঝতে পারো আরও কমে দেবো। দেখবে একই প্রশ্ন সমস্ত কিছু দেওয়া রয়েছে, জাস্ট একটু আধটু আলাদা, বাট অ্যান্সার্স একই হবে। যেমন 51 নং ধারাটির উপর একটি নিবন্ধ লেখো। তো আবার দেখো এখানটায় আবার দেওয়া রয়েছে 51 নং ধারাটি, তো একই প্রশ্ন না, তো তোমাকে সেপারেটলি করতে হচ্ছে না, জাস্ট তোমাদের যদি প্রশ্নটা এইভাবেও আসতে পারে একটুখানি এক্সটেন্ড করে, এই কারণের জন্য ব্যাপারগুলো দেওয়া। আমি একটা হয়তো পোস্ট করবো, যদি না পোস্ট করি তোমরা ওই সাজেশনটাও দেখতে পারো, আদারওয়াইজ এইগুলো করলে হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না।